আমি হলাম আশেপাশের দু গায়ের নাম করা চোর। আমার নাকের ডগা দিয়ে কেউ দামি জিনিস নিয়ে ঘুরে বেড়াবে আর তা আমি ছিনিয়ে নেব নে, সে আবার হয় নাকি? এই তো সেদিন ওই মেয়ে কত জল্পনা কল্পনা করেও সযত্নে আংটিতে রেখে দিয়েছিল গাছের গোড়ায়, আর আমি তো সযত্নে চুরি করে নিয়ে এসেছি। এই মেয়েটা তুই এই সন্ধ্যার পর জঙ্গলের এত গভীরে চলে এসেছিস কেন মাসারো? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, কিন্তু ওই যে ওই বাঁশির সুর। ওই বাঁশির সুর মানে? কোন বাঁশির সুরের কথা বলছিস তুই? ওই, আমি তো কোনো বাঁশির সুর শুনতে পাচ্ছি না রে। ছি ছি, একে আমি কি করছিলাম কি? বাবাকে ওই বাঁশির সুরের কথা বলতে যাচ্ছিলাম যে আমি কারো বাঁশির সুরে মাতাল হয়ে এই অবধি পর্যন্ত ছুটে এসেছি। না না না, এই লজ্জার কথা আমি কি করে বলতে যাচ্ছিলাম বাবার কাছে। না না বাবা, তেমন কিছুই নয়, এমনিতে মনের ভুলে কখন যে এখানে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। বুঝেছি মা, তোর বিয়ে ঠিক করার পর থেকে তুই একটা দুশ্চিন্তায় পড়ে গেছিস, তাই এমন অদ্ভুত আচরণ করছিস। এই সময় এমন একটু হয় মা, বিয়ের পর আবার সব ঠিক হয়ে যায়। মনে হয় না তোকে বেশি দিন দেরি করতে হবে। মোড়লের ছেলে রাজেশ বাড়িতে এসেছে, আজ বিকেলে তোকে দেখতে আসতে চাইছিল, তবে আমি সন্ধ্যেতে আসতে বললাম রে। ওদিকে তোর মায়ের হাতে বাজার ধরিয়ে দিয়ে এসেছি, তাকে বলেছি খাবার দাবারের ব্যবস্থা করতে। হয়তো এতক্ষণ মোড়ল মশাইও তার ছেলেকে নিয়ে চলে এসেছে বাড়িতে। এক্ষুনি বাড়িতে চল মা আমার সাথে। এরপর চারুলতার বাবা চারুলতাকে সঙ্গে করে বাড়ির দিকে যায়। ওদিকে রাজপুত্র বাঁশি বাজাতে বাজাতে কখন যে নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে সেটা সে নিজেও বুঝতে পারে না। কি এই নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে কোথা থেকে? আমার বাজানো বাঁশির সুর এত তীব্র শব্দ উপেক্ষা করে ওই নুপুরের আওয়াজ আমার কানে এসে লাগছে। এরপর রাজপুত্র সেই নুপুরের শব্দ ধরে এদিক ওদিক ছোটাছুটি করে কাউকে একটা খুঁজতে থাকে। কি কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কার পায়ের নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে? কে কে কোথায় আছো? সাড়া দাও। হঠাৎ সে দূরে রাজকন্যার বেশে সুন্দরী অপরূপা এক নারীকে দেখতে পায়, যে ছিল রাজকন্যার মতো পোশাক পরিচ্ছদ পরিধান করা আর সাথে মুখোশের আড়ালে মুখ ঢাকা। শুধু তার চোখ দুখানায় দেখা যাচ্ছিল, আর যা দেখে রাজপুত্র একেবারে মুগ্ধ হয়ে যায়। কে কে তুমি? তোমার নাম কি? রাজপুত্রের কোনো জবাব না দিয়ে মেয়েটি সেখান থেকে চলে যায়, আর তার পায়ের নুপুরের শব্দ রাজপুত্রের কানে আবারও দোলা দেয়। ওই তো, তার মানে তোমার নুপুরের আওয়াজই আমি শুনতে পাচ্ছিলাম এতক্ষণ। কিন্তু তোমার নুপুরের আওয়াজ এত তীব্র হলো কি করে, যা আমার বাঁশির সুরকে উপেক্ষা করে আমার কান অবধি অত দূরে পৌঁছে গেল? তবু সে মেয়েটি রাজপুত্রের কথার কোনো জবাব দেয় না, সে ছুটে পালিয়ে যায়। দাঁড়াও রাজেশ, এত রাত অবধি তুমি কোথায় ছিলে? আর সন্ধেবেলায় যে তোমাকে সঙ্গে করে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, সে কথা কি ভুলে গেলে নাকি? তোমার জন্য তোমার মা আর আমি অপেক্ষা করে বসে আছি, আর তুমি এখন বাড়িতে ফিরছো।
চলো চলো, এক্ষুনি আমাদের সাথে মেয়ে দেখতে যাবে, চলো। মেয়ে? কিসের মেয়ে? কোথাকার মেয়ে? আমার জন্য আবার মেয়ে দেখা লাগে নাকি? তোমায় আর কি বলি বাবা, আমার হাতে পায়ের নিচে দিয়ে গন্ডায় গন্ডায় ছেলে মেয়ে মানুষ গড়াগড়ি খায়। মেয়ে মানুষ নিয়ে তো আমার যত কারবার। সি রাজেশ, তুমি এতদিন পর নিজের গ্রামে ফিরেছো, আর আজ তোমার নিজের বিয়ে ঠিক করা পাত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা, সেই দিনও তুমি নেশা করে বাড়িতে ফিরেছো। তুমি জানো না, এ গায়ে আমার একটা সম্মান আছে, এখনো আমি এ গায়ের মাতা। আচ্ছা, তাই বুঝি? তবে শুনে রাখো, আমারও নিজের একটা সম্মান আছে। আমি যে সে মেয়েকে আমার বউ করে নিয়ে আনবো, সে তোমরা যতই আমার বিয়ে ঠিক করো না কেন। সিসি গিন্নি, তোমার ছেলেটা দেখছি এখনো শোধরালো নে। শুধুমাত্র এই জন্যই তোমার ছেলেকে আমি এই গায়ে আসতে পর্যন্ত দেয় না, কারণ এই গায়ে মোড়ল বলে আমার নিজের একটা সম্মান আছে। তোমার ছেলে এখানে থাকলে লোকে তো আমায় দিনে রাতে গুনে গুনে দুবেলা থুতু করবে গো। আজ নিশ্চয় চারুলতার বাবা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। এখন তোমার ছেলেকে এই নেশা অবস্থায় কি করে বা সেখানে নিয়ে যায়, তাহলে কাল কি করে মেয়ের বাবাকে মুখ দেখাবো আমি? আমার কথার তো কোনো দামই রইল না গো। আহ, বাদ দাও তো, হয়েছে হয়েছে। তুমি হলে গ্রামের মাতা, তোমার সম্মান আছে যেমন তেমন এক দুদিন একটা কথার নড়চড় হলে কেউ কেউ তেমন কিছু বলার সাহস রাখবে না। চারুলতার বাবা অপেক্ষা করছে, তো কি হয়েছে? আমরা আবার যেদিন যাব তারা আবার অপেক্ষা করবে। মনে রেখো, আমরা হলাম পাত্রপক্ষের আর তারা হলো কনে পক্ষ। এরপর মোড়লের ছেলে রাজেশ নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে চলে যায়। আচ্ছা, ওই রোগা পাতলা শরীরের মতো দেখতে লোকটার কাছে ওই অত দামি আংটিটা এলো কি করে? তার মানে সেও কি আমার মতো একটা প্রেম করে, আর সেও নিশ্চয় নিজের মায়ের কাছে থেকে ঝেড়েছে ওই আংটিটা। আসলে প্রেমের জ্বালা বড় জ্বালা, এই জন্যই তো বলে, লোকে বলে পিরিতি কাটালের আটা গো, লাগলে পরে ছাড়ে না। মীরা গো, ও মীরা, আমি তো তোমার সেই আটাতেই জড়িয়েছি গো। আমার মন যে তোমায় ছাড়া আর কোথাও জোড়া রাখতে চাই না গো। তাই তো আমি ঠিক করেছি, আমার জীবন কালায় শুধু শুধু বিসর্জন দেব। আমি তোমার জন্য বেঁচে থাকবো, বেঁচে থেকে আয় রোজগার করে ওই দামি দামি গয়না গড়িয়ে তোমার মন আবার জিতে নেব গো। কি সুন্দর লাগছে দেখতে, একেবারে রাজকন্যার মতো। ইস, কোন রাজ্যের রাজপুত্র যদি একবার ভ্রমণে আমাদের গ্রামে আসতো আর আমাকে এই সাজে দেখতো, তাহলে নিশ্চয় ঘোড়ায় চাপিয়ে রাজপ্রাসাদে নিয়ে যেত আর রাজপুত্র বধূ করত। তবে আমার পোড়া কপাল, রাজপুত্রের দেখা তো পাবো না। তবে রাজপুত্রের দেখা পায় আর না পায়, মোড়লের পুত্রের দেখা তো পাবো। আজ মোড়ল পুত্রকে এমন রূপের ঝলকানি দেখে আমি মাতাল করে দেব। হলো তো, এবার শান্তি হয়েছে তোমার। এই এত বাজার ঘাট তুমি আমায় দিয়ে জোর করে রান্না করালে, তোমার মেয়ের হবু জামাই আর হবু শ্বশুর শাশুড়ি আসবে বলে, কিন্তু কই, তারা তো এলো না। এখন এই খাবারগুলো তুমি আর তোমার মেয়ে মিলেই গেল। আহ জয়া, তুমি এভাবে বলছো কেন? ওতেই তো পারে কোনো একটা সমস্যায় পড়েছে তারা। তাছাড়া মোড়ল মশাই কথা দিয়ে কথা নড়চড় করবে এমনটা তো কোনোদিনও হয়নি গো। নিশ্চয় কোনো না কোনো একটা সমস্যায় পড়েছেন তিনি। হ্যাঁ, সেই তবে আর কি, নিজের মেয়ে আর এই খাবার দাবার নিয়ে তুমি বরং যাও না ওই মোড়লের বাড়িতে গিয়ে দেখে এসো কি হয়েছে তাদের।
যত সব আদিক্ষেতার কথাবার্তা। এটা কি হলো? আমি সেই দুপুর থেকে মরালের ছেলের জন্য সেজে গুজে পটের বিবি হয়ে বসে আছি, আর আর তারা কিনা এলোই না। এখন আমার কি হবে? আমার সব জল্পনা কল্পনাতে এভাবে জল পড়ে যাবে, তা তো আমার কল্পনাতেও ছিল না। মীরার হাউমাউ করে কান্না শুনে মীরার বাবা মা এবং চারুলতা সবাই মীরার ঘরে চলে আসে। আরে তুই এভাবে সেজে আসিস কেন রে মামিরা? এই সেরেছে, এখন এদেরকে কি বলি আমি? আমি এভাবে সেজে গুজে মোড়লের ছেলের জন্য আছি, এ কথা জানতে পারলে নিশ্চয় বাবা আমাকে অনেক বকাঝকা করবে। না না না, এমনি এই সন্ধ্যেবেলায় চোখটা লেগে এসেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম, আর বাজে একটা স্বপ্ন দেখেছি, তাই আর কি। শোনো শোনো মেয়ে, এভাবে আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? শোনো, দাঁড়াও। স্বপ্নের মেয়েটি নুপুরের ঝুনঝুন শব্দ করে তবুও চলে যায়, আর রাজপুত্রের ঘুম ভেঙে যায়। এ কি, এ আমি কি দেখলাম? এটা কি কোনো স্বপ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ আবার কেমন স্বপ্ন দেখলাম আমি? আমার স্বপ্নে রাজকন্যার বেশে বা কে এলো? আমি তো এসব নিয়ে ভুলেও কখনো চিন্তা করিনি যে আমার স্বপ্নে এসব আসবে। এর কারণ কি? রাজপুত্র সোনা পাখিকে তার দেখা স্বপ্নের ব্যাপারে সব কিছু খুলে বলে। এসব কি বলছিস তুই সোনা পাখি? তোকে না বলেছি আমায় এসব নিয়ে বলবি না কিছু? এসব আমি একদম সহ্য করতে পারি না। এখন তো দেখছি তোকে সবকিছু বলাটাই আমার একদম ভুল হয়েছে। এসব নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। কত পয়সাই বা দেব? দাও দেখি, আজকে তো আমার হাতে দাও, মেপে দেখি কতটুকু সোনা আছে এতে। এরপর চোর তার চুরি করে সেই আংটিটি শ্যাকরার হাতে তুলে দেয়। শ্যাকরা খানিকক্ষণ সে আংটিটি পরীক্ষা নিরীক্ষা করে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এটা তো শুধু সোনার আংটি নয় গো, এর ওপরে খোদাই করে হিরে বসানো আছে, আর এটা তো খুবই মূল্যবান গো। এই হিরে তো আমাদের যে কারোর কাছে থাকা সম্ভব নয়। এই আংটিটি রাজা বাদশাদের আংটি বলে মনে হচ্ছে। তা তুমি এই আংটি কোথায় পেয়েছো শুনি? এসব কি বলছেন কি? দেখ, কি আজে বাজে কথা শুরু করলেন। দিন আমার আংটিটা আমায় ফিরিয়ে দিন তো, বিক্রি করব না আপনার কাছে এটা আমি। আর না না, এই আংটি আমি কিছুতেই ফিরিয়ে দেব না। নিশ্চয়ই এটা তুমি কোথাও থেকে চুরি করে এনেছো। আগে বলো, কোথা থেকে এনেছো এটা? এই সেরেছে, এই শেখরা জব্দ করে ধরার আগে আংটিটি তার হাত থেকে নিয়ে দৌড়ে পালাতে হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।